ভারতের কোন পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হবে না। স্পষ্ট ঘোষণা, যে লোক ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, যে দল ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, সে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু। সুতরাং আজ থেকে লড়াই স্পষ্ট, বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য চলতে পারবে না, পারবে না, পারবে না। ইকবালের ভাষায় বলতে চাই, তোমরা শুধু বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও, আমাদেরকে উস্কাইয়া দিও না। তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাল্লাহ। গত কয়েকদিন আগে বাংলাদেশের ইসকন নামে একটি সংগঠন, যেটা হিন্দুদের দ্বারা পরিচালিত, তারা চট্টগ্রামে বাংলাদেশের পতাকাকে অবমাননা করে বাংলাদেশের পতাকা নামিয়ে সেখানে ভারতের উগ্র হিন্দুবাদিত্বের গেরুয়া পতাকা উত্তোলন করেছিল, যেটা সুস্পষ্ট বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী একটি কাজ করেছে। সেই মামলায় ইসকনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটাকে কেন্দ্র করে আবার বাংলাদেশের হিন্দু ভাইয়েরা, যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করে, তারা উগ্রত্ববাদিতা দেখিয়েছে আরো চরম আকারে। এত ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে। তারা একটি কোর্টে ঢুকে, চট্টগ্রামের কোর্টে ঢুকে একজন আইনজীবীকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। আমরা জানতে চাই, কোন দেশের উস্কানিতে, কাদের উস্কানিতে, কাদের দুঃসাহসে বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা এত দুঃসাহস দেখালো? আমার দেশের নাগরিক হয়ে, আমার দেশের বিরুদ্ধে অবস্থান করে, আমার দেশের আইনজীবীকে হত্যা করে, আর কলিকাতার বাবুরা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়। আমরা সুস্পষ্ট বলতে চাই, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যদি ইসকনের কোন নেতাকে গ্রেপ্তার করার কারণে ভারতের যারা যদি তাদের গরম বক্তব্য দেয়, আমরা বলতে চাই এটা বাংলাদেশের কোন সংগঠন না, এটা ভারতের সংগঠন। শুধু তাই নয়, আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন, দিদি একটা কথা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাধ্যমে জাতিসংঘের পক্ষ থেকে শান্তি রক্ষা মিশন পাঠাতে বলেন। দিদি আপনাকে বলতে চাই, নিজের চরকায় তেল দিন। কলিকাতার ভাষাই বললাম, নিজের চরকায় তেল দিন। আপনার ভারতে উগ্রত্ববাদিতা বেশি আছে। আপনার বর্তমান বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, তারা কিন্তু ত্রিপুরা যেতে পারে না, আসামে যেতে পারে না, গাঙ্গার ভয়ে যেতে পারে না। অতএব ভারতকে শান্তির জন্য, শান্তি রক্ষা বাহিনীর জন্য অনুরোধ করে সঙ্গকে, বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনীর কোন প্রয়োজন নাই। আমরা স্পষ্ট বলতে চাই, মুসলমানরা কখনোই কোন ধর্মের বিদ্বেষী নয়, সব ধর্মের সবস্থান চায়। কিন্তু যদি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন যদি বাংলাদেশের বিরুদ্ধে আর কোন একটা পদক্ষেপ নেয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নেতৃত্বে সকল জায়গা থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে ইনশাআল্লাহ। আজকে তারা ভারতে বিভিন্ন প্রদেশে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে তারা হামলা করে পতাকা পুড়িয়ে আজকে যে বর্বরতার পরিচয় দিয়েছে, এটা ভারতের দ্বারাই কেবল সম্ভব, অন্য কোন রাষ্ট্র দ্বারা এটা সম্ভব নয়। আজকে ভারত তারা সবচেয়ে বিশ্বের বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করলেও বাংলাদেশের হাই কমিশনকে তারা নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আজকে আমরা বলে দিতে চাই, ভারত যদি বাংলাদেশের হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ভারতে বাংলাদেশের কোন মিশন থাকার প্রয়োজন নেই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা আমাদের বাংলাদেশের কমিশনকে গুটিয়ে দেশে নিয়ে আসুন। সাথে সাথে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করে
চাই, ভারতের অমৃত যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানরা ভারতের বিরুদ্ধে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিশ্ব মুসলিমকে আমরা আহ্বান জানাবো। সেই ত্রিপুরায় আমাদের একটি উপ হাই কমিশনের অফিসে হামলা করেছে। সেইখানে পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তারা কোনো নিরাপত্তা দেয় নাই, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এতে বোঝা যায় সেই সরকারের ইন্ধনেই, ভারত সরকারের ইন্ধনে সেইখানে আক্রমণ করা হয়েছে। ভারত হাই কমিশনে আক্রমণ করে আন্তর্জাতিক কূটনৈতিক যে নিয়ম আছে, আইন আছে, সেটা বরখালাপ করেছে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন ভারতকে ক্ষমা চাইতে হবে। আমাদের কূটনীতিকদেরকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে, তাই ভারতকে ক্ষমা চাওয়ার বিকল্প নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিকভাবে স্বীকৃত। যারা বাবরি মসজিদ ভেঙেছে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসবেন না। তারা এখনো কলকাতায় আক্রমণ করে, যারা সেই ত্রিপুরা রাজ্যে, আসামে সহ পুরা ভারতবর্ষে প্রতিনিয়ত প্রতিদিন মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে ফেলছে, পূজায় চাঁদা দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে, চাঁদা না দিলে দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। মোদী সাহেব, মমতা ব্যানার্জি সাহেব, শুভেন্দু সাহেবরা, অমিত সাহেবরা নিজের চেহারা আয়নায় দেখুন। যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায়, বাংলাদেশে ভালো আয়না আছে। এই আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন। আপনারা কত সন্ত্রাসী, আপনারা কত সাম্প্রদায়িক, নিজের চেহারা দেখুন। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে যদি ইসকনকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদীরাকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে কোন সন্ত্রাসী মৌলবাদী নাই। ওইটা শেখ হাসিনার র্যাবের আবিষ্কার ছিল। বাংলাদেশে সবাই এখন ভাই ভাই। বাংলাদেশে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক। যে হিন্দু ভাইয়েরা ভারতের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এতে প্রমাণ হয় বাংলাদেশের সকল নাগরিক দেশপ্রেমিক নাগরিক। ভারতের কেন এত চলে, কারণটা কি? আজকে ভারত শুধুমাত্র এই আগরতলায় সেই সহকারী হাইকমিশনে তারা আক্রমণ করেছে, পতাকা জ্বালিয়েছে, তাই নয়। কলকাতা হাই কমিশনে, আমাদের সহকারী হাই কমিশনেও তারা আক্রমণের জন্য গিয়েছিল। দিল্লি হাই কমিশন তারা ঘেরাও করেছিল এবং ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে এবং তারা কম্পেয়ার করছে যুদ্ধ লাগলে কার সমরাস্ত্র কত আছে, কার সৈন্য কত আছে, এ সমস্ত বিষয়। এগুলো কেন এখন আলোচনায় আসবে? তার মানে ভারতের একটি পক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য পরিকল্পনা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না, কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী জালিম শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত অপরাধী, তারা তাদের অপরাধ ঢাকার জন্য এখন বিভিন্ন নাটক সাজাচ্ছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, বাংলাদেশের একজন জঘন্য খুনিকে তারা আশ্রয় দিয়েছে। আবার বাংলাদেশে একজন দেশদ্রোহী চিন্ময় দাস একজন দেশদ্রোহী অপরাধী বাংলাদেশের আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের আদালতে তার নামে দেশদ্রোহিতার মামলা আছে। সেই মামলা কাজে নিয়ে সে সারা দেশে উস্কানিমূলক বক্তব্য দিতেছিল। তাকে তো এমনিতেই গ্রেফতার করা হয় নাই,
সে তো আইনকে অমান্য করেছে, অশ্রদ্ধা করেছে। তার মানে বাংলাদেশের আইন আদালতকে তোয়াক্কা করে নাই, মানে সে জানে তার পেছনে ভারত আছে। এজন্যই সে বাংলাদেশের আইনকে তোয়াক্কা করে নাই। সে রাষ্ট্রদ্রোহিতার মামলা কাঁধে নিয়ে গোটা বাংলাদেশে সে গণসমাবেশ করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়েছে এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সংঘাতের ক্ষেত্র তৈরি করতে চেয়েছে। বাংলাদেশের আইনে তার যিনি গ্রেফতার হয়েছেন তার জন্য ভারতে কেন আলটিমেটাম দেওয়া হবে? ভারতের রাজনৈতিক দলগুলো কেন এই জন্য বক্তব্য দিবে? ভারতের পার্লামেন্টে কেন এ নিয়ে কথা হবে? বাংলাদেশকে নিয়ে ভারতের কোন কোন রাজনৈতিক বলছে বাংলাদেশটা কি তাদের বগলের তলায়? বাংলাদেশ তোমাদের বগলের তলায় নাকি তোমাদের হৃৎপিণ্ডে? এটা গভীরভাবে ভালো করে চিন্তা করে দেখো। তোমরা ভেবেছিলে এই উস্কানি দিলে সারা দেশে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে না। কেউ বাংলাদেশের মুসলমানরা সভ্য, তোমাদের মতো অসভ্য নয়। বাংলাদেশ এখন ভালো চলছে, তোমাদের কথায় বাংলাদেশ চলবে না। তোমরা গণতন্ত্রের দাবি করো আর তোমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দূতাবাস আক্রমণ করো। আমরা বিভিন্ন খবরাখবর আমরা জানছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। মনে করো না আমাদের সৈন্য 1-1.5 লাখ, আমরা 15 কোটি। আমাদের সৈন্য ভাত খাস্তা গেল 15 কোটি। 15 কোটি মানুষের 30 কোটি হাত। বারবার মনে জায়গায় একটা প্রশ্ন, ভারত এত খেপে গেল কেন? আমার মনে হয় গত 15 বছর ধরে তারা এই বাংলাদেশটাকে বিনামূল্যে গিলে খেতে চেয়েছিল, আর তাদের মুখে গ্লাস তুলে দিয়েছিল পতিত সরকার। এখন সেই গ্লাস মুখের থেকে সরে যাওয়ার কারণে খেপে গেছে। এখন পায়ের উপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। আপনারা ভাই জানেন, আপনারা এই যে আগরতলা যে ঘটনা ঘটেছে, উপ হাই কমিশনের অফিসে যে আক্রমণ করা হলো, এটা আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন। শুধু তাই না, ভিয়েনা কনভেনশনের 100টি ধারা পুরোপুরি লঙ্ঘন। এইবার বারবার করে লঙ্ঘন করে তারা কি প্রমাণ করতে চায়? তারা বারবার করে একটা যুদ্ধ বাঁধাতে চায়। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল। বারবার করে উস্কানি দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরছে, এই সুযোগে তারা উস্কানি পরিমাণ বাড়ছে। তবে একটা কথা ভারতকে জানা দরকার, এই বাংলাদেশের মানুষ অনেক বড় ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে, কিন্তু একবার যদি জালেমদের বিরুদ্ধে ফুসে ওঠে তখন কিন্তু জালেমের টিকে থাকতে পারে না। এই বাংলাদেশের সঙ্গে যারাই বিশ্বাসঘাতকতা করেছে, এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে, সবাই বিতাড়িত হয়েছে। আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, ওরা যদি আমাদের হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আপনারা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে হয় ভারতের রক্ষা নাই, শেষ নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছি না। এই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলা আমরা দেখতে চাই না। বাঙালি